দর্শক, মনটা অত্যন্ত খারাপ। এরা কি মানুষ? আওয়ামী লীগ কি মানুষ? যারা এই গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গেল, তাদের সেই দোসররা বিদেশে বসে আমাদের জুলাই যোদ্ধাদের অপমান করতেছে। আক্তারকে যা তা গালিগালাজ, ডক্টর যার একটা মেয়ে মানুষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মির্জা ফখরুলকে জুলাই সন্ত্রাসী, তাহেরকে রাজাকার, ডিম মারতেছে গায়ে। এগুলো কোনো কথা আপনারা বলেন তো? এই আওয়ামী লীগ এই 14-15 বছর ধরে এত গণহত্যা করেছে, এত গুম খুন করেছে। হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, আমি তো লন্ডনে থাকি, লন্ডনে দেখেছি যে বিএনপি কখনো এত খারাপ ব্যবহার করেনি। বলেছে খুনি হাসিনা, স্লোগান দিয়েছে, হাসিনার মন্ত্রীরা লন্ডন শহর ঘুরে বেরিয়েছে, কেউ কোনো টাচ করেনি। এই হাসিনা শেষ জাতিসংঘ ভ্রমণে তখন এই আলগা মোমেন, তার পররাষ্ট্রমন্ত্রী, সে তার স্ত্রীকে নিয়ে জ্যাকসন হাইটস এর রাস্তায় ঘুরেছে, কেউ টাচও করেনি। লন্ডনে শেখ হাসিনা এলে তার মন্ত্রীরা, তার এমপিরা রাস্তাঘাটে এখানে সেখানে ঘুরে বেরিয়েছে, কেউ কিছু বলেনি। অথচ কিন্তু এই শেখ হাসিনা গুম খুন কিন্তু এমন কোন অপকর্ম না করেছে, কিন্তু বিএনপি জামাত কিচ্ছু করে নেই। কিন্তু এই আওয়ামী লীগ তারা আজকে যা করলো মানে অবাক। এবং এই আওয়ামী লীগ যেটা কালসাপ, এদেরকে যে কখনো বিশ্বাস করা যায় না, এটা আজকে আবার প্রমাণিত হলো। এখন এই বাংলাদেশে যারা গোপনে গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, গোপনে গোপনে আওয়ামী লীগকে শেল্টার দিতে চায়, রিফর্ম আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ করে বিভিন্ন ফর্মে আবার আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আনতে চায়, তাদের জন্য একটা চরম শিক্ষা। আমি বারে বারে বলেছি যে আওয়ামী লীগকে 10 বছর জন্য নিষিদ্ধ করতে হবে। অনেকে বলতেছে যে না ভাই এগুলো আবার বলে মব। আজকে কি করলো আওয়ামী লীগের? মব না? এখন যারা মব বলে চিল্লান, আমিও বলি মব খারাপ, কিন্তু আওয়ামী লীগ কি করলো? এটা আজকে মব না? আজকে আমাদের জুলাই যোদ্ধা আক্তারকে যেভাবে অপমান করা হলো, গালিগালাজ করা হলো, এটা বিদেশের মাটিতে এইরকম ন্যাক্কারজনক ঘটনা বাংলার ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আজকে একটা জিনিস প্রমাণিত হলো যে আওয়ামী লীগ কখনো মানুষ হতে পারে না। এদের কোনো জাত নাই, এদের ধর্ম নাই, এদের নীতি নাই, এদের বিবেক নাই, এদের মনুষ্যত্ব নাই, এদের মানবিকতা নাই। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা দুর্নীতিবাজ, এরা জালিম, এরা ডাকাত, এরা খুনি। এবং এদের টার্গেট হচ্ছে একটা, সেটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়া, লুটপাট করা, মানুষ মারা, গুম করা, খুন করা, গণহত্যা করা। এটাই হচ্ছে এদের কাজ। এবং বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে আবার যদি রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে এর কনসিকুয়েন্স কি হবে? এই ঘটনা থেকে এটা আপনাদেরকে ভেবে দেখার আহ্বান জানাই। এবং আজকে এই বিএনপি, জামাত, এনসিপি নিজেদের ভিতর যেই দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করতেছেন, একে অন্যের শত্রু হয়ে উঠতেছেন, এখন দেখেন যে এই আওয়ামী লীগ কাউকে ছাড়বে না। এই আওয়ামী লীগ না ছাড়বে বিএনপিকে, না ছাড়বে জামাতকে, না ছাড়বে এনসিপি, যদি একবার সুযোগ পায়। আজকে আপনারা দেখেন যে মির্জা ফখরুলকে টুকটাক অপমান করেছে, তার সাহেবকে রাজাকার বলেছে, কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ ছিল কিন্তু আক্তারের উপর, সবচেয়ে বেশি ক্ষোভ ছিল আক্তারের উপর। তারা আক্তারকে পারে না পিটিয়ে মেরে ফেলে। আমার কাছে অবাক লাগে। এখন আপনারা দেখেন যে আমার তো বোধ সন্দেহ হচ্ছে যে এই বিএনপি বা জামাত একসময় হয়তো মিলেমিশে যাবে, কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়বে কিন্তু বিপ্লবীরা। সবচেয়ে বেশি বিপদে পড়বে এই আক্তারের মতো বিপ্লবীরা, নাহিদের মতো বিপ্লবীরা, সার্জিস হাসানের মতো বিপ্লবীরা। এখনো সময় আছে, সবাই ঐক্যবদ্ধ হন। নিজেরা যাই করেন না কেন, অন্তত এই আওয়ামী লীগ নামের কালসাপের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকেন। এবং আমি ধিক্কার জানাই ডক্টর ইউনূসের প্রতি যে আপনি এই ফখরুল সাহেবকে, তাহের সাহেবকে, আক্তার, যারা এদেরকে নিয়ে গিয়েছেন, এরা কিন্তু যেতে চায়নি, কিন্তু আপনি এদেরকে নিয়ে গিয়েছেন রাষ্ট্রীয় মেহমান করে। আপনি রাষ্ট্রীয় মেহমান করে নিয়ে গিয়ে আপনি নিজে ভিআইপি প্রোটোকল নিয়ে আপনি চলে গেলেন, আর এদেরকে আপনি ছেড়ে দিলেন মবের কাছে। তাহলে কি আপনি নিজেই চেয়েছেন অপমানিত হোক? আপনি নিজেও জানেন যে বাইরে নিরাপদ না। আপনি প্রধান উপদেষ্টা হয়ে সরকারি প্রোটোকল নিয়ে আপনি নিরাপদে চলে গেলেন, আপনি আপনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব চলে গেলেন, কিন্তু এই লোকগুলো, জাতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতা তাহের, জুলাই যোদ্ধা আক্তার, ডক্টর জারা, এদেরকে আপনি রেখে চলে গেলেন। আপনি একটা বারো এদের কথা ভাবলেন না। এখন তিনিও তো বলতে পারেন যে আসলে আমি প্রধান উপদেষ্টা, এজন্য আমি আমেরিকার রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছি, কিন্তু এরা তো পাবে না, এর জন্য এদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। আপনি এদেরকে ওয়েট করতে বলতে পারতেন না? আপনার দূতাবাস এনাফ সিকিউরিটির ব্যবস্থা করতে পারতো না? এনাফ বডিগার্ডের ব্যবস্থা করতে পারতো না? আমেরিকাতে তো ভাড়া বডিগার্ড পাওয়া যায়, টাকা দিলে ভিআইপি টার্মিনাল ব্যবহার করা যায়। আপনি সেগুলো করলেন না কেন? আপনি সেগুলো না করে আপনি এই জুলাই যোদ্ধাদের, জাতীয় নেতাদের এই আওয়ামী হায়নার মুখে ছেড়ে দিলেন।
এটাকে আপনি ইচ্ছা করেই করলেন? আমার তো সন্দেহ হচ্ছে যে আপনি এটা ইচ্ছা করেই করেছেন। এবার দেখেন যে এই হায়নার মতো আওয়ামী লীগের লোকগুলো মানে কিভাবে ঝাঁপিয়ে পড়তেছে। যারা 2 সপ্তাহে 1400 লোককে হত্যা করে চলে গেল, এদের বিন্দু মাত্র অনুশোচনা নাই, সেই তারা আবার এই জুলাই যোদ্ধাদের বিদেশের মাটিতে যেখানে আইনের শাসন, আমেরিকার মতো জায়গায় তারা এরকম করতেছে। আর যদি তারা একবার ক্ষমতা পায় বাংলাদেশে, তার কি অবস্থা করবে আপনি বোঝেন তো। এবং এই যে বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপি, এই যুক্তরাষ্ট্র বিএনপি দলীয় কোন দলে অতিষ্ঠ। এই যুক্তরাষ্ট্র বিএনপির অনেকগুলো পার্ট আছে। আরে আমাদের লন্ডনে হলে, এই লন্ডনে বিএনপি থাকলে এগুলো কিছুই করতো না, কারণ লন্ডনে বিএনপি জামাত এরা কত শক্তিশালী। যুক্তরাষ্ট্রে বিএনপির ভিতরে কোন দল দ্বন্দ্বতে বিএনপির অবস্থা একদম নৈবচ। তারপরেও দেখেছি যে মানে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে প্রচুর বিএনপির লোক ছিল, তারা কি করছে? আঙ্গুল চষছে, তারা কেন এখানে আসতে পারে নাই। আমি দেখেছি যে এনসিপি দুইজন ছিল, তারা আক্তারকে বাঁচানোর চেষ্টা করেছে। আক্তার কত বড় সাহসী দেখেন, যখন এই আওয়ামী লীগের লোকজন চারদিকে ঘিরে ধরেছে আক্তারকে এবং ডিম মারতেছে এবং মানে খুব বাজে বাজে ভাষা গালি দিচ্ছে, তখনও আক্তার হাত উঁচিয়ে বলতেছে খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। আক্তার কিন্তু একটু ভয় পায়নি। জুলাই যোদ্ধা, সমস্ত শরীরটাই হচ্ছে কলিজা, সাহস আর সাহস, এই হচ্ছে আক্তার। এবং এই আক্তারকে ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে এভাবে আওয়ামী হায়নাদের মুখে ছেড়ে দেওয়ার জন্য আমি ডক্টর ইউনূসের তীব্র নিন্দা জানাই। আক্তার এটা প্রাপ্য ছিল না। আপনি আক্তারের সমালোচনা করতে পারেন, তারা অনেক কথার বিরোধিতা করতে পারেন, কিন্তু মনে রাখবেন আক্তার জুলাই যোদ্ধা। এবং যদি জুলাই বাঁচে তাহলে এই দেশে বাঁচবে, আমরা বাঁচবো। আর জুলাই না বাঁচলে কেউ বাঁচবে না। আজকে আক্তার, কালকে ফখরুল, পরশুদিন তাহের, এই আওয়ামী হায়নারা কেউকে ছাড়বে না। সুতরাং এই আওয়ামী লীগের বিচার করতে হবে। এই আওয়ামী লীগকে অন্তত রিফর্ম না করে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। আমি বলেছি 10 বছরের জন্য আপনি স্থগিতাদেশ দেন, তারপরেরটা পরে বিবেচনা করা যাবে। কিন্তু এই আওয়ামী হায়নাদেরকে যদি আপনি রাজনীতি করার সুযোগ দেন, ভাই আগে তো আপনি মানুষ হবেন, তারপর তো রাজনীতিবিদ। এত মানুষ, এদের তো মনুষ্যত্বই নাই। এই বিএনপি, এই জামাত, যুক্তরাষ্ট্রে এদের হাতে চুরি পরে ঘোরা উচিত। এদের হাতে চুরি পরে ঘোরা উচিত যে এরা কেন এদের জাতীয় নেতাদেরকে প্রোটেকশন দিতে পারলো। আমি আক্তারের কথা বাদই দিলাম, যারার কথা বাদই দিলাম, মির্জা ফখরুল তো হচ্ছে বিএনপি বড় নেতা, তাকে কিভাবে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাকে সন্ত্রাসী বলে, তাহেরকে রাজাকার বলে। তখন এই বিএনপির লোক কোথায় ছিল? জামাতের লোক কোথায় ছিল? তারা কেন এগিয়ে আসলো না? এগুলো জবাব কে দিবে? আর এই যে আওয়ামী লীগ আজকে এই মব করে এভাবে হেনস্থা করলো, জাতীয়তাকে হেনস্থা করলো, আমি এরকম লাইফে কখনো দেখিনি। শেখ হাসিনা তো প্রতি বছরই লন্ডনে আসতো, আমি লন্ডন দেখেছি, প্রতিবারই বিএনপি বিক্ষোভ করতো। কিন্তু বিএনপি বিক্ষোভ করলে খুনি হাসিনা, বিচার চাই এইসব বলতো, এবং এর বাইরে কিছু না, কাকেও মনে করতো না, কিচ্ছু করতো না। কিন্তু এই হায়নারা যা করতেছে এগুলো একদম সভ্যতা বিবর্জিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। তবে একটা জিনিস ভালোই হচ্ছে, সেটা হচ্ছে কি, যে এই আওয়ামী লীগ যে কি জিনিস সেটা মানুষ আরেকবার টের পেয়েছে। এই আওয়ামী লীগকে সুযোগ দিলে আরেকবার তার যে কি করবে সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল। কাজেই আমি আহ্বান জানাই, এনসিপি, বিএনপি, জামাত, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আহ্বান জানাই, রিকোয়েস্ট জানাই, মিনতি করতেছি, অন্তত আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আপনারা দয়া করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। এটাই হচ্ছে আমার চাওয়া। আমি আগেই বলেছি যে গত বছরের 5ই আগস্ট হাসিনা যেই না পালিয়ে ভারতে গিয়েছেন, সেই হাসিনা ভারতে যাওয়ার সময় মোদির জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছেন। কারণ হাসিনা যাওয়ার পর থেকেই মোদি একের পর এক সমস্যায় রয়েছেন। এখন আপনারা জানেন যে প্রথম শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, তারপর নেপালে জেনজিদের বিক্ষোভে সরকারের পতন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। এখন ঠিক একইভাবে মোদিকে হঠাতেও এই জেনজিদের বিক্ষোভ করার ডাক দিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন যে এই একনায়কতান্ত্রিক স্বৈরাচার মোদিকে হটানোর জন্য যারা তরুণ আছো, এই জেনারেশন জেনজি, তারা তোমরা বিক্ষোভ শুরু করো। তো আমি একটু যুগান্তর থেকে পড়ি যে ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করার পর রাহুল গান্ধী এবার নরেন্দ্র মোদী সরকারকে হটাতে তরুণ ভোটার এবং জেনজিদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই আহ্বান জানান। এই পোস্টের পাল্টা জবাবে বিজেপি বলেছে, বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন যে শুধু ভোটার তালিকায় গোলমাল তাই নয়, বরং ভোটার তালিকা থেকে বেছে বেছে কংগ্রেস সমর্থক, দলিত, আদিবাসী এবং ভোটারদের ভোট মুছে দেওয়া হয়েছে। তাই সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধে ভারতের জেনজিকে নির্ণায়ক ভূমিকা পালনের আহ্বান জানাই আমি। এবং তিনি লিখেছেন, দেশের যুবক, ছাত্রছাত্রী, জেনজি এই ভারতের সংবিধান রক্ষা করবে, গণতন্ত্রকে বাঁচাবে এবং ভোট চুরি রুখবে। আমি সবসময় তাদের পাশে আছি, ছিলাম, থাকবো। এবং দর্শক, এই সময় এসে এই জেনজিদের কাছে মানে আন্দোলনের মাধ্যমে, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা স্টাইলে আন্দোলনের মাধ্যমে মোদীকে হটানোর যে আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা মাত্র কয়েকদিন আগেই নেপালের এই জেনজি দুর্নীতি এবং একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ রাস্তায় নামে এবং ক্ষমতাচ্যুত হয়ে
পালিয়ে যায় কেপি শর্মা ওলি, এবং ঠিক তার 1 বছর আগে বাংলাদেশে এই জেনজি রাস্তায় নামে এবং ভারতে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। তো এই কারণেই নরেন্দ্র মোদী খুব বিরক্ত এবং খুব ভয় আছে, কোনো সন্দেহ নাই। আবার রাহুল গান্ধীর এই বক্তব্যকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির নেতা আইপি সিং। তিনিও লিখেছেন যে ভারতের গণতন্ত্র রক্ষার জন্য এখন জেনজিদের একটা বিপ্লবের প্রয়োজন, দেশের যুব সমাজকে তাদের অধিকারের জন্য জাগ্রত হতে হবে। এবং আপনারা জানেন যে 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন যে গতকাল মোদীর জন্মদিনে যেভাবে হাজার হাজার কোটি টাকা ধাপে ধাপে উড়িয়ে দেওয়া হয়েছে, তার উপর কড়া নজর ছিল বেকার যুবকদের। বেকার যুবকরা চাকরি পাচ্ছে না, আর তুমি জন্মদিনে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছ, এর হিসাব নেওয়া হবে, এই টাকা দেশের। আবার নরেন্দ্র মোদীও থেমে নেই। রাহুলের এই পোস্টের পরে এর কঠোর সমালোচনা করেছে নরেন্দ্র মোদীর লোকজন। এমপি নিশিকান্ত দুবে বলেছেন যে ভারতের জেনজি পরিবারতন্ত্র, দুর্নীতি এবং মতাদর্শের অস্পষ্টতার বিরোধী, কাজেই এই জেএনজি তোমাদের ডাকে সাড়া দিবে না। এই জেএনজি সোনিয়ার পরে রাহুল, এসব রাহুল টাহুলকে মেনে নিবে না। এবং আরো লিখেছেন যে এই জেনজি হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানিয়েছে, ভালো কথা। আবার নেপালে অলিকে তাড়িয়ে ওরা নেপালকে হিন্দু রাষ্ট্র করেছে, তাও ভালো কথা। এখন এই জেনজি ভারতকেও হিন্দু রাষ্ট্র বানাবে। তোমরা রাহুল গান্ধীরা যে ভারতের স্বপ্ন দেখো, সেটা জেনজিরা হতে দেবে না, বরঞ্চ জেনজি তোমাদেরকে দেশ ছাড়া করবে। তুমি এবং তোমার মা সোনিয়া, বোন প্রিয়াঙ্কা, তোমরা দেশ ছাড়ার জন্য তৈরি হও। অনুরাগ ঠাকুর, মানে মোদীর চেলা অনুরাগ ঠাকুর, তিনি বলেছেন যে আসলে রাহুল গান্ধী উস্কানি দিয়ে এই ভারতের পরিস্থিতি বাংলাদেশ এবং নেপালের মতো অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন, অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইতেছেন। তো এই হলো কি ঘটনা। এখন নরেন্দ্র মোদী ভয় আছে যে কোন সময় তার বিরুদ্ধে আবার বিক্ষোভ শুরু হয়। ভারতের জন্য একটা দুঃসংবাদ হলো যে আমেরিকা কিন্তু ভারতকে ছাড়বে না, একের পর এক শক্ত পদক্ষেপ কিন্তু নিচ্ছেই। ইরানে ভারত একটা বন্দর পরিচালনা করে, চাবাহার বন্দর। সেই বন্দরে ভারতের কোটি কোটি ডলার বিনিয়োগ আছে। সেই বন্দরে এখন আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে, বলতেছে ওই বন্দরের উপর সেপ্টেম্বরের শেষ দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এবং ওই বন্দরে ভারতের একটা বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে, কারণ ওই বন্দর একটা টার্মিনাল সম্পূর্ণভাবে ভারত পরিচালনা করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে পণ্য আমদানি রপ্তানি করার জন্য। এবং ইরানের এই বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের দক্ষিণ উপকূলে সিস্তান বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারত এবং ইরান যৌথভাবে গড়ে তুলেছে। এবং এই বন্দর পরিচালনাকারী সংস্থাগুলির উপরে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে আসলে ভারতকে আরেকটা শিক্ষা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই নিষেধাজ্ঞা 29 সেপ্টেম্বর চালু হবে। এই বন্দর করার জন্য ভারত এবং ইরানের মধ্যে সমঝোতা হয় 2003 সালে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালে ইরান সফর করার সময় সেই সমঝোতা অনুমোদন পায়। এই বন্দর ব্যবহার করে পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান থেকে সরাসরি ভারতে প্রথমবার পণ্য এসেছিল 2019 সালে। কিন্তু এখন মার্কিন নিষেধাজ্ঞার ফলে এই সকল সুযোগ সুবিধা বন্ধ করতে হবে ভারতের। এটা ভারতের জন্য বিশাল আরেকটা ধাক্কা। আপনারা তো অলরেডি জানেন যে ভারতের উপর আমেরিকার 50% শুল্ক অলরেডি বজায় আছে, এবং এতে ভারতের অর্থনীতি অলরেডি এটা বিরাট ধাক্কা খেয়েছে। আমি বলেছিলাম না যে হাসিনা আমাদের জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছে, কারণ হাসিনা পালনের পর থেকেই ভারতের একের পর এক দুর্ভাগ্য। দিনে দিনে ভারতের মানুষের মন বদলে যাচ্ছে। নতুন জেনারেশন হচ্ছে জেনারেশন জেন জেড, এই জেনজি জেনারেশন। এদেরকে বাগিয়ে আনার জন্য, এদের মন বোঝার জন্য চিন্তা ভাবনা সেটা মোদী সরকারের নেই। নরেন্দ্র মোদীর খালি একটাই কথা, সেটা হচ্ছে যে হিন্দুত্ববাদ। তিনি মানুষকে জুজুর ভয় দেখাচ্ছেন, তিনি ধর্ম কার্ড খেলতেছেন। তার কথা হচ্ছে একটা, বিজেপি না থাকলে বাংলাদেশ থেকে মুসলমান এসে পড়বে, পাকিস্তান থেকে সন্ত্রাসী এসে পড়বে। এই সমস্ত বিভিন্ন জুজুর ভয় দেখিয়ে একের পর এক তিনি বারে বারে নির্বাচন জিতেছেন এবং সফল হয়েছেন। কিন্তু সবকিছু একটা শেষ আছে, সেই শেষ সময়টা বোধহয় এবার এসে গিয়েছে। কয়েকদিন আগে বিহার একটি জনসভায় নরেন্দ্র মোদী বলেছেন যে বিহারের নাকি জনসংখ্যা বদলে যাচ্ছে, মানে একটা যে ডেমোগ্রাফিক যে একটা অবস্থা সেটা বদলে যাচ্ছে। কিভাবে বদলে যাচ্ছে? বিভিন্ন দেশ থেকে নাকি দলে দলে মুসলমান ঢুকতেছেন অবৈধভাবে, দলে দলে, এবং বিরোধী দলগুলো সেই মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করে এই মোদীকে সরানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। সেই একই কথা, সেই পুরান কথা। দলে দলে মুসলমানরা ঢুকবে, কোথেকে ঢুকবে? হয় পাকিস্তান থেকে না বাংলাদেশ থেকে, তাই না? পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে দলে দলে মুসলমান ঢুকবে, তখন কি তোমাদের বিএসএফরা ঘোড়ার ঘাস কাটছিল? তোমাদের বিএসএফ ঘুমাইতেছিল? ঘোরা নাই তো। তাহলে এই যে মিথ্যা কথাগুলো, এগুলো কি জনগণ বোঝে না? এখন এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে বিশাল ষড়যন্ত্র হচ্ছে ভারতকে নিয়ে, বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে আসা হচ্ছে, তার মতো একটা প্রধানমন্ত্রী তিনি এটা কথা বলবেন কোন প্রমাণ ছাড়া, কিন্তু তিনি বললেন। তাহলে এই যে হাজার হাজার মুসলমান ঢুকতেছে ভারতে, এটা আসলে কতখানি সত্য? আমি যদি হিসাব দেই, মনে করেন যে বাংলাদেশ থেকে কতজন মুসলমান ভারতে ঢুকতেছে,
তাহলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসাব বলছে যে 2016 সালে ভারতে ঢোকার সময় 1600 বাংলাদেশি ধরা পড়েছে। 17-18 সালে এটা ছিল 907 জন এবং 884 জন। 2019 সালে ছিল 1109 জন। 2020 সালে 955 জন। তাহলে এটা হচ্ছে বিএসএফ এর রিপোর্ট। মানে একটা বছরে যে কোনো ধরা পড়ে তার ভিতরে হয়তো 884 জন, 907 জন, মানে এই 1000-এর আগে বা পরে। তাহলে নরেন্দ্র মোদী বলতেছেন যে হাজার হাজার, তাও ধরা পড়ে, ঢুকতে পারে না, ধরা পড়ে যায়। আর ধরলাম অনেকে ঢুকে, কিন্তু হাজার হাজার কোত্থেকে এলো? আবার অনেকে আছে তারা ভারতের নাগরিক, তারা বাংলাদেশে আসে অবৈধভাবে, আত্মীয় স্বজন আছে দেখা করে চলে যায়। ঠিক সেম ক্ষেত্রে বাংলাদেশে অনেকে আছে বর্ডার পার হয়ে ঢোকে, ভারত আত্মীয় স্বজন আছে দেখা করে চলে যায়। তারা কিন্তু সেখানে রাজনীতি করার জন্য যায় না। সুতরাং নরেন্দ্র মোদী একদম ডাহা মিথ্যা কথা বলতেছেন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এবং তিনি বলতেছেন যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে মুসলমান বাড়তেছে। যেমন তিনি বলতেছেন নদিয়া, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার এইসব জায়গায় মুসলমান বাড়তেছে। কিন্তু পরিসংখ্যান চালিয়ে দেখা গিয়েছে যে যেসব জায়গায় মুসলমান বাড়তেছে ওইসব জায়গায় হিন্দুও বাড়তেছে, কারণ ওই এলাকাটাতেই মানুষ বেশি এবং এবং প্রজনন হার বেশি। কিন্তু উনি ওই হিন্দুদেরটা বলতেছেন না, শুধু মুসলমানদেরটা বলতেছেন যে হ্যাঁ মুসলমানদের জনসংখ্যা বাড়তেছে, মুসলমানদের সন্তান বেশি হচ্ছে, কিন্তু ওইসব এলাকায় হিন্দুদের সন্তান বেশি হচ্ছে। আর এই যে তিনি বলতেছেন যে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে জায়গায় জায়গায় মুসলমান আসতেছে, এর প্রমাণ কই? এর কোনো প্রমাণ নাই। কিন্তু ওই যে সামনে আসাম, বিহার, পশ্চিমবঙ্গে যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচন জিততে হলে মোদির হাতে একটাই অস্ত্র, ধর্মকার্ড খেলা, যে সব নিয়ে যাবে মুসলমানরা, সব শেষ করে ফেলবে। এই ধর্মকার্ড খেলতে খেলতে তিনি যে নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে ভবিষ্যতে ভারতের জন্য কত বড় একটা ক্ষতি করতেছেন, এটা তিনি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার একটা বয়ান তৈরি করেছিল, জার্মানরা খেতে পাচ্ছে না, জার্মানরা চাকরি পাচ্ছে না, জার্মানদের সম্পত্তি হচ্ছে না, জার্মানরা সুখে নাই, কারণ ইহুদিরা সবকিছুতে ভাগ বসাচ্ছে। এই ইহুদিরা জার্মানদের ভূমি দখল করতেছে, ইহুদিরা জার্মানদের চাকরির বাজারে ভাগ বসাচ্ছে, ইহুদিরা জার্মানদের পণ্যের বাজারে ভাগ বসাচ্ছে। সুতরাং উপায় একটাই, সকল ইহুদিদেরকে নিধন করে ফেলো। বাস তাই হলো। হিটলার ধরে ধরে ইহুদিদেরকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে প্রায় 3 লক্ষ ইহুদি হত্যা করলো। কারণ হিটলার একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে সকল সমস্যার মূলে ইহুদি, সুতরাং ওদেরকে মেরে ফেললেই জাতি হিসাবে আমরা উন্নতি এবং সমৃদ্ধি শিখরে পৌঁছে যাব। ঠিক তেমনি নরেন্দ্র মোদীও এই মুসলমানদের কল্পিত শত্রু বানাচ্ছে হিন্দুদের কাছে। এই সকল সমস্যার মূল এই মুসলমানরাই। একটা সূর্য উদয় হয় আবার অস্ত যায়, নরেন্দ্র মোদীর সূর্য এখন অস্তের দিকে, এবং সেটা খুব দ্রুতই ভোটের মাধ্যমে ভারতের জনগণ